ওকে, আমাদের নিউ চ্যাপ্টারের নাম হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট বা হোল্ডিংস। এখানে করণীয় বিষয় হলো প্রথমে 8টা ওয়ার্কিং করতে হবে, তারপরে একটা রিকোয়ারমেন্ট যার নাম হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট। তো আমরা এটাকে দুইটা নাম্বার দিয়েছি, এক নাম্বার হচ্ছে ওয়ার্কিং 8টা, 2 নাম্বার হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট। তো 8টা ওয়ার্কিং এর নামগুলো সব পর্যায়ক্রমিকভাবে লেখা আছে, এটা পর্যায়ক্রমিক ভাবেই থাকবে, এটা কখনোই আমরা এদিক ওদিক করতে পারবো না। মানে 1 নাম্বার 1 নাম্বারেই হবে, 2 নাম্বার 2 নাম্বারে হবে, 3 3-এ হবে, এইভাবে আমরা 8টার সিরিয়াল করব। তো নামগুলো একটু পড়ে নিই আমরা। 1 নাম্বারে ছিল হোল্ডিং রেশিও, 2 নাম্বারে কারেন্ট ইয়ার প্রফিট অবলিক লস, যেটা হলো এস লেখা পাশে। 3 নাম্বার হচ্ছে ক্যাপিটাল প্রফিট অবলিক লস, এটা এস লেখা। 4 নাম্বার হচ্ছে গুডউইল অবলিক ক্যাপিটাল রিজার্ভ, এটা হচ্ছে এইচ লেখা। 5 নাম্বার রেভিনিউ প্রফিটেবল লস, এটা এস লেখা। মাইনরিটি ইন্টারেস্ট, এটা এস এস লেখা। আনরিয়ালাইজ প্রফিট, এটা কিছু লেখা নাই। পিএল অ্যাকাউন্টটা বেস, এটাও এইচ লিমিটেডের জন্য। তো আমরা এই যে পিএল অ্যাকাউন্টটা এইচ লিমিটেড, এটাও এইচ এর জন্য। তো আমাদের মোট 8টা ওয়ার্কিং, এই সিরিয়ালটা মনে রাখতে হবে। তো এস এবং এইচ গুলো কি আসলে, এটা একটু উপরে দেখি। দেখেন উপরে আমি লিখছি হোল্ডিং কোম্পানি মানে হলো এইচ লিমিটেড, আর সাবসিডিয়ারি কোম্পানি মানে সংক্ষেপে বলবো এস লিমিটেড, মানে সংক্ষিপ্ত নাম আর কি। ঠিক আছে। হ্যাঁ। এখন কোনটা হোল্ডিং কোম্পানি আর কোনটা সাবসিডিয়ারি কোম্পানি, সেইটা একটু আমাদের অঙ্ক পড়ে বুঝতে হবে। কিন্তু অঙ্ক কি পড়বো, মানে অঙ্কের মধ্যে তো পুরো তথ্যটা পড়ে বোঝা যাবে না, একটা কিছু ইউনিক তথ্য থাকবে, সেই ইউনিক তথ্যগুলো আমরা পড়েই বুঝতে পারবো যে এইটাই হলো কোনটা হোল্ডিং কোম্পানি কোনটা সাবসিডিয়ারি কোম্পানি, এটা বোঝার সেই উপায়। তো আমি একটা উদাহরণে যাই। উদাহরণটা মনে করেন করিম। এই করিমের কাছে, মানে করিমের একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা বাজারে খুবই খারাপ অবস্থা, মানে বা লাভ করতে পারে না, লস হচ্ছে প্রতি বছর। যদি এইভাবে চলতে থাকে হয়তো আগামী 2-3 বছরের মধ্যে সে কি হতে পারে, দেউলিয়া হতে পারে। পক্ষান্তরে রহিমের একটা কোম্পানি আছে, রহিমের কোম্পানিটা খুব ভালো চলতেছে, বলা যায় যে টপ কোম্পানিগুলোর মধ্যে একটা। তো এখন করিম তার ব্যবসাটাকে বাঁচানোর জন্য করিম গেল রহিমের কাছে, ব্যবসায়িক বন্ধু রহিম তার কাছে গেল, গিয়ে বলতেছে যে আমার কোম্পানিতে 1000 শেয়ার আছে, আমার কোম্পানির এরকম খারাপ অবস্থা, তো যদি আমার কোম্পানিটাকে একটু বাঁচানো যেত তাহলে আমার জন্য ভালো হতো। তো রহিম ব্যবসায়িক মানুষ, সেও বলতে ঠিক আছে, তো আমি কি করতে পারি আপনার জন্য। তো করিম বলল কি যে আমি যদি পণ্য টণ্য, আমার যে পণ্যগুলো উৎপাদন করি সেই পণ্যগুলো যদি আপনার কোম্পানির লোগো টোগো দিয়ে বাজারে ছাড়া যায়, তাহলে মনে হয় আমার পণ্যগুলো চলতে পারে, তাহলে আমি বেশ মানে টিকে থাকতে পারবো আর কি। এখন রহিম ব্যবসায়িক মানুষ, ব্যবসায়িক চিন্তাধারা তো সে করবেই। সে এতে রাজি হলো না, সে বলল কি আমি একটা শর্তে রাজি হতে পারি, সেই শর্তটা হচ্ছে আপনার কোম্পানিতে যতগুলো শেয়ার আছে ওই শেয়ারের ন্যূনতম 51% শেয়ার আমার কাছে বিক্রি করতে হবে। কি বললো বলেন তো, এটা রিপিট। 51% বিক্রি করতে হবে। ন্যূনতম মানে সর্বনিম্ন 51%, 60%ও হতে পারে, 80ও হতে পারে, কিন্তু 100 হবে না। কত হবে না, পুরোটা হবে না। কথা মনে থাকবে। তাহলে রহিম করিমকে এই অফার দিল যে আপনি যদি আপনার কোম্পানির ন্যূনতম 51% শেয়ার আমার কাছে বিক্রি করেন, তাহলে আমি আপনার কোম্পানিতে, মানে কোম্পানির সহযোগিতা করতে পারি আর কি। এখন বিষয়টা হচ্ছে কেমন হয়ে গেল, করিম ছিল কোম্পানির মালিক, আর শেয়ার ছিল মোট 1000 শেয়ার। এখান থেকে যদি রহিম
মনে করেন 51% তো ন্যূনতম, আমি 60% দিয়ে উদাহরণ দিচ্ছি আর কি। মনে করেন রহিম 60% শেয়ার কেনার অফার দিল, করিমও সেটা রাজি হয়ে গেল। তাহলে রহিমের কাছে এখন কতগুলো শেয়ার থাকবে? 600 শেয়ার নাকি? মানে রহিম 600 শেয়ারের মালিক হয়ে গেল। আর করিমের কাছে কতগুলো থাকবে তাহলে? 400। 400 শেয়ার। এখন প্রবলেমটা হলো কোন জায়গায়, যে করিম ছিল অরিজিনাল মালিক, কিন্তু এখন যে নতুন শেয়ারের যে বন্টন 600 আর 400, এখন বলেন তো এই কোম্পানির সিদ্ধান্তটা কে নেবে? রহিম নিবে না করিম নিবে? রহিম। রহিম। রাইট, রহিম নিবে, কারণ রহিমের কাছে শেয়ার সংখ্যা বেশি আর করিমের সঙ্গে কাছে শেয়ার সংখ্যা কম। তো রহিম যেহেতু অধিক শেয়ারের মালিক, তাহলে সিদ্ধান্তগুলো রহিম দিবে। তো এখানে বলা হলো এই রহিম হলো হোল্ডিং কোম্পানি, আর করিম হয়ে গেল সাবসিডিয়ারি কোম্পানি। আমি যদি একটু সংজ্ঞা দেওয়ার চেষ্টা করি, যে যে কোম্পানি অন্য একটা কোম্পানির ন্যূনতম 51% শেয়ার ক্রয় করে সেই কোম্পানিকে পরিচালনা করে বা নিয়ন্ত্রণ করে, তাকে হোল্ডিং কোম্পানি বলা হয়। তাকে কি বলা হয়? হোল্ডিং কোম্পানি। ওকে, বাংলায় বলা যায় যে নিয়ন্ত্রণকারী কোম্পানি। আর করিমের ক্ষেত্রে কি বলবো, যে যে কোম্পানি নিজের কোম্পানির ন্যূনতম 51% শেয়ার অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি করে সেই কোম্পানির দ্বারা পরিচালিত হয় বা নিয়ন্ত্রিত হয়, তাকে সাবসিডিয়ারি কোম্পানি বলা হবে। তো এই জায়গাটা সব সময় মনে রাখতে হবে, যে শেয়ারটা কিনবে সেই হলো হোল্ডিং কোম্পানি, আর যে শেয়ারটা বিক্রি করবে সে হলো সাবসিডিয়ারি কোম্পানি। আর শেয়ার বিক্রি করতে গেলে অবশ্যই তাকে ন্যূনতম 51% বিক্রি করতে হবে, ঠিক আছে? জি ভাই। এই হচ্ছে আমাদের প্রাথমিক কথা। তো এই রহিম এখন আমার হয়ে গেল হোল্ডিং কোম্পানি, যাকে আমরা সংক্ষেপে বলবো এইচ লিমিটেড। আর করিম হয়ে গেল সাবসিডিয়ারি কোম্পানি, এটা হয়ে গেল এস লিমিটেড। তো আমরা সেই ওয়ার্কিং আর্টটাতে কার পাশে এস আর কার পাশে এইচ লিখে দেখতে পাচ্ছেন। তো এস মানে হচ্ছে সাবসিডিয়ারি কোম্পানির জন্য, আর এইচ মানে হচ্ছে হোল্ডিং কোম্পানির জন্য। এবার কি এস এবং এইচ এর আসল রহস্য কি বোঝা গেল পার্থ? পার্থ আছে নাকি? ওকে, আমরা তাহলে নেক্সট অঙ্কে চলে যাব ডাইরেক্ট। এর কিন্তু সূত্র অ্যাকচুয়ালি ওই যে এক একটা ওয়ার্কিং, ওই একটা একটা ওয়ার্কিং এর জন্য সূত্র। তো এক একটা ওয়ার্কিং এর জন্য কোনো নির্দিষ্ট সূত্র আসলে লিখে দেওয়া সম্ভব না, আমরা অঙ্কের মাধ্যমে বুঝাবো। আপনি যদি একটা অঙ্কের 8টা ওয়ার্কিং বুঝতে পারেন, তাহলে মনে রাখবেন প্রত্যেকটা অঙ্কের আপনি ওয়ার্কিংগুলোর মধ্যে 80% ওয়ার্কিং আপনি পেরে যাবেন। তার মানে আপনার একটা অঙ্ক করলে 80% অঙ্ক আপনি পেরে যাবেন। তো প্রথমে আমরা একটা অঙ্কে যাব, দেখি কত নম্বর অঙ্কে যাওয়া যায়। সামনে যেটা বাদে 1 নাম্বার, তো 1 নাম্বারই বাদবে। এই হলো অঙ্ক, দেখেন 1 নাম্বার, এইটুকু হলো অঙ্ক। অঙ্কটা আমি একটু মনোযোগ দিয়ে পড়তে চাই, সবাই একটু পড়বেন। এখানে লেখা আছে স্পেশাল পয়েন্ট দিয়ে, এখানে কয়েকটা কথা লেখা আছে। স্পেশাল পয়েন্টের দিকে তাকানো যাবে না, এটা ছিল বইতে যেভাবে ছিল টাইপটা ওইভাবে করা হয়েছে। তো স্পেশাল পয়েন্টটা কেন পড়বো না, কারণ এটা আমার অঙ্কের কোনো অংশ না। পরীক্ষায় যখন আসবে তখন কোন জায়গা থেকে আসবে? এখান থেকে, ড্র আপ দ্য কনসোলিডেটেড ব্যালেন্স শিট, এখান থেকে আসবে। তাহলে এই ড্র আপ কনসোলিডেটেড ব্যালেন্স শিট এটাই হলো রিকোয়ারমেন্ট। এটাই কি? রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট। আর যদি রিকোয়ারমেন্টটা আপনার এটা চাই, তাহলে অবশ্যই আপনাকে 8টা ওয়ার্কিং করতেই হবে। তো মিলন কি কিছু বলবো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই অল্প একটু বলবো, রেকর্ডিং স্টপ করবেন নাকি থাকবে? বলো, সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, এখানে অফলাইন ব্যাচ থেকে কয়জন আছেন? অফলাইনে ক্লাস করেন? জি ভাই, আমি আছি। শক্তি, তাই তো? আর কেউ? তো দেখি না তবে। আর কেউ কি আছেন? আচ্ছা, দীপক ভট্টাচার্য, আপনি কি অফলাইনে নাকি অনলাইনে?
আচ্ছা, আপনার সাথে ভাই হচ্ছে আমার চিটাগাঙের অনলাইনে আজগর ভাইয়ের সাথে কথা হয়েছিল। ও আচ্ছা, আপনার সাথে মনে হয় আমার ইনবক্সে কথা হয় নাই, জন্য আপনাকে চিনতে পারতেছি না। আপনি ক্লাস শেষে আমাকে একটু নক করবেন, ঠিক আছে? আপনার তথ্যগুলো আমার কাছে নাই, এই জন্য আপনাকে চিনতে পারিনি। ইনবক্সে নক করবেন, আমি মিলন ভাই বলতেছি, বুঝছেন? আপনার ফেসবুক আইডির নাম কি এটাই দেয়া, দীপক ভট্টাচার্য? আচ্ছা, ঠিক আছে। আর কেউ নাই, সবাইকে ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আহ যেহেতু রেকর্ডিং চলতেছে, বেশি কিছু বলবো না। সবাই আগামী শুক্রবার কিন্তু আপনাদের, ও আগামীকাল শুক্রবার নাকি? পরীক্ষা কি আপনাদের রুটিনে শুক্রবার দেয়া ছিল নাকি শনিবার? কেউ কি বলতে পারবেন? শুক্রবার। ও আচ্ছা, শুক্রবার। আচ্ছা, ঠিক আছে, দেখি। প্রশ্নটা মনে হয় আমি রেডি করতে ভুলে গেছি। আমি একটু পরে নোটিশ দিচ্ছি যে পরীক্ষা কখন শুরু হবে, ঠিক আছে? আগামীকাল তো ক্লাস আছে, তাই তো, রাত্রে। আমি একটু পরে নোটিশ দিচ্ছি, সমস্যা নাই, পরীক্ষা কিন্তু হবে রুটিন অনুযায়ী। একটা সপ্তাহ, গত সপ্তাহ সহ এই সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ 21 তারিখ পর্যন্ত, 1 থেকে 21 তারিখ পর্যন্ত এর মধ্যেই আপনাদের পরীক্ষা নেওয়া হবে, ঠিক আছে? দেখি 9:30টার দিকে দেই কিনা আগামীকাল, আমি নোটিশ দিব গ্রুপে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ ভাই, ক্লাস শুরু করেন। ওকে, ধন্যবাদ মিলন। আমরা তো অঙ্কটা শুরু করতেছিলাম যে ড্র আপ দ্য কনসলিডেটেড ব্যালেন্স শিট বলছে, এইটা হলো আমার রিকোয়ারমেন্ট। আর আটটা ওয়ার্কিং ওটা সব সময় করতেই হবে, এটা কখনো বলে দিবে না, সর্বদাই করতে হবে। তো এইটা তথ্য দেওয়া আছে অ্যাজ অ্যাট 31 ডিসেম্বর 2013 সালে, 13 সালের তথ্য দেওয়া আছে। তো এখানে একটা ব্যালেন্স শিট দেওয়া আছে, দেখেন ব্যালেন্স শিট আছে 31/12/2013। তো এই ব্যালেন্স শিটটায় দেখেন বাম পাশে লায়াবিলিটিস, এখানে এইস এর একটা টাকার কলাম দেওয়া আছে আর এস এর একটা টাকার কলাম দেওয়া আছে। ডান দিকে অ্যাসেট, এইস এর একটা টাকার কলাম, এস এর একটা টাকার কলাম। এইভাবে আমার এই দুইজনের একটা ব্যালেন্স শিটের ছক দেওয়া আছে। তো রিকোয়ারমেন্ট আমাকে বলছে যে কনসোলিডেটেড ব্যালেন্স শিট করো, মানে একত্রিত ব্যালেন্স শিট করতে বলছে। তার মানে যখন আমরা রিকোয়ারমেন্টে একটা ব্যালেন্স শিট করব, সেই ব্যালেন্স শিটটা দুইজনের আলাদা হবে না, একটাই ব্যালেন্স শিট হবে। দেখেন এখানে কিন্তু আলাদা টাকার কলাম আলাদা, মানেই কিন্তু আলাদা ব্যালেন্স শিট, ঠিক আছে? কিন্তু যখন আমরা নতুন করে করব, তখন আমাদের টাকার কলাম একটা হবে। কথা কি মনে থাকবে? হ্যালো? হ্যাঁ ভাই। ওকে। জি ভাইয়া। তো এখানে কি কি আছে, এবং ওই সেই তথ্যটা আমরা খুঁজে বের করব, যে শেয়ার ক্রয় বিক্রয়ের যে তথ্যটা ওইটা একটু খুঁজে বের করব। এটা একটু মাথায় রাখতে হবে। তো কি দেওয়া আছে, দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল 10 টাকা করে ইস, এইস এর ঘরে 20,000, এস এর ঘরে 10,000। তারপরে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে আন্ডারলাইন করে এখানে দেখেন বলছে অ্যাজ অ্যাট 31/12/2012-তে 6,500, আর লস ফর 2013-তে আছে 2,500। এই দুটো মিলে 4,000 টাকা হয়। এটা কার ঘরে লেখা আছে দেখেন তো, এইস এর ঘরে না এস এর ঘরে? হোল্ডিং। এইস এর ঘরে লেখা আছে। আর 6,500 টাকা প্রফিট, আর হচ্ছে লস 13 সালের 2,500 টাকা, এই দুটো মিলে 4,000 টাকা বিয়োগ ফল, 4,000 টাকা এইস এর ঘরে লেখা আছে। তার মানে এই দুটো হলো এইস এর তথ্য। আর নিচে দেখেন বলছে প্রফিট অ্যাজ অ্যাট 31/12/2012 3,500 টাকা, আর প্রফিট ফর 2013, এই দুটো মিলে 5,500 টাকা আছে এস এর কলামে। কার কলামে আছে? এসের। তার মানে এই দুটো হলো এস এর তথ্য, উপরে দুটো এইস এর তথ্য, নিচে দুটো এস এর তথ্য। এটা মাথায় রাখতে হবে, এই বিভাজনটা আপনাকে করতে শিখতে হবে। এরপরে বলছে ক্রেডিটর্স দুজনের ঘরেই আছে, ডান দিকে ফিক্সড অ্যাসেট আছে দুজনের ঘরে। এরপরে বলছে ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড 600 শেয়ার 1/1/2013 বট অন, এই পর্যন্ত। ইনভেস্টমেন্ট ইন এস লিমিটেড, এস এর কোম্পানিতে বিনিয়োগ করছে। তাহলে কে করছে? টাকাটা কার কলামে? সে করছে। টাকাটা কার কলামে আছে? 7,900 টাকা এইচ এর কলমে। এইস এর কলামে, মানে এইস বিনিয়োগ করছে এস এর কোম্পানিতে। কিভাবে বিনিয়োগ করছে? এই যে 600 শেয়ার ক্রয় করার মাধ্যমে। কত শেয়ার ক্রয় করার মাধ্যমে?
600 শেয়ার, 600। রাইট। আমরা ছোট্ট 4টা পয়েন্ট মনে রাখবো। 3টা কোশ্চেন এখান থেকে আর একটা পরের। তো 3টা কোশ্চেনের 1 নম্বর কোশ্চেন হচ্ছে এইস কতগুলো শেয়ার কিনলো, মানে শেয়ার তো যে কিনবে সেই তো এইস নাকি। জি ভাইয়া। তো এইস কতগুলো শেয়ার কিনলো, তাহলে এখানে কতগুলো শেয়ার কিনছে, 600 শেয়ার। 600। নাম্বার 2, কত তারিখে শেয়ারটা কিনলো, কয় তারিখে কিনছে, 1/1/2013। নাম্বার 3, কত টাকা দিয়ে শেয়ার কিনছে, কত টাকা দিয়ে কিনছে, 9700। রাইট। এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি পেয়ে যাই তাহলে আমি অঙ্ক করা শুরু করতে পারবো। কিন্তু এই 3টা প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত আমি অঙ্কে ওয়ার্কিং শুরুই করতে পারবো না। তাহলে 3টা তথ্য কি কি ছিল, যে কিনবে সে তো এইস, এটা নিয়ে তো কোনো কোশ্চেন নাই, এটাই নিয়ম অঙ্কের, যে এইস কে আর এস কে এটা চেনার জন্য। তাহলে যে কিনবে সে তো এইস, এর এইস তো শেয়ার কিনলো, কতগুলো কিনলো, কত তারিখে কিনলো, আর কত টাকা দিয়ে কিনলো। এই 3টা প্রশ্নের উত্তর আমার এখনই জানতে হবে এবং এইটা আমার ওয়ার্কিংয়ে লাগবে। তাহলে আমি 3টা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, 600 জানুয়ারি 1 তারিখ আর 9700 টাকা দিয়ে। তারপরে স্টক আছে 2 জনের ঘরে, ডেপ্টার 2 জনের ঘরে, ব্যাংক আছে 2 জনের ঘরে। তার নিচে কিছু সমন্বয় আছে, আমি এই সমন্বয়গুলো অ্যাকচুয়ালি এখন পড়বো না, আমি আগে ওয়ার্কিং শুরু করব, সমন্বয়টা পরে পড়ব। তো প্রথম থেকে খেয়াল করি। প্রথমে বলছে সলিউশন ওয়ার্কিং অন ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। দেখেন আমি এই জায়গাটায় লিখে রাখছি, যদি আপনাদের বুঝাই দিব, আমি উঠাই উঠাই বুঝাই দিব, সমস্যা নাই। এখানে আমাদের প্রথম ওয়ার্কিং এর নাম ছিল ক্যালকুলেশন অফ হোল্ডিং রেশিও। আমি এই যে একটু আগে 8টা ওয়ার্কিং এর নাম পড়ে আসলাম, সেখানে কি হোল্ডিং রেশিও নামটা ছিল, 1 নম্বরেই ছিল কিনা। জি ভাইয়া। ওকে, তো রেশিও বের করতে গেলে আমরা অলওয়েজ এটা জানি যে এইচ লিমিটেড এবং এস লিমিটেড, এখানে রেশিও যার যার মধ্যে বের করতে বলবে তার মাঝে একটা ইস্টু দিতে হয়। তাহলে আমি এখানে কি দিয়েছি, এইচ লিমিটেড ইস্টু এস লিমিটেড, এটা কি দিয়েছি। জি ওকে, ভাইয়া। এখন আমাকে বলেন যে আমরা এইচ এবং এস এর মধ্যে রেশিও করব, কিভাবে করব। ওই যে এস কতগুলো শেয়ারের মালিক ছিল সেটা আগে দেখতে হবে। এইখানে দেখেন এই ব্যালেন্স শিটে এস এর ঘরে তার শেয়ার ক্যাপিটাল ছিল কত টাকার বলেন তো, এই যে 10,000 টাকা 10,000। মূল্য। তাহলে 10,000 টাকার ক্যাপিটাল ছিল, আর ভিতরে বলে দেওয়া আছে প্রত্যেকটা শেয়ারের মূল্য 10 টাকা করে। তাহলে শেয়ারের সংখ্যা কত এস এর, 1000। তাহলে এই দেখেন আমি হেয়ার দিয়ে সেটা বের করে নিব। হেয়ার নাম্বার অফ শেয়ার ফর এস লিমিটেড, এস এর শেয়ারের সংখ্যা হলো ওই 10,000 ভাগ 10 ইকুয়াল টু 1,000 শেয়ার। তাহলে এস এর শেয়ার সংখ্যা বের হলো 1,000। কেন এস এরটা বের করলাম, কারণ এস তো শেয়ার বিক্রি করছে। তাহলে 1,000 শেয়ার থেকে সে কতগুলো বিক্রি করছিল এইস এর কাছে, এই যে অঙ্ক 600। পড়ার সময় প্রথমে 600। লিখলাম 600 শেয়ার। আমি প্রথমে কার নাম লিখেছি এখানে, এইস না এস, এইস। তাহলে এইস কতগুলো শেয়ার কিনছে, 600, সেটা আমি আগে লিখলাম। কতগুলো কিনেছে, 600। 8। 6। তাহলে এস এর কাছে যেহেতু 1,000 শেয়ার ছিল, তাহলে 600 বিক্রি করে দেওয়ার পরে তার নিজের কাছে থাকলো কতগুলো, 400। তাহলে এই 400 আমি বের করবো কিভাবে, এই 400 আমি এখান থেকে বিয়োগ করে বের করব কিভাবে, যে 1,000 মাইনাস 600, 1,000 মাইনাস 600 ইকুয়াল টু 600 ইস টু 400। তাহলে 600 ইস টু 400 এটা হলো রেশিও। এটাকে কি ছোট করা যায়, জি ভাইয়া যায়। কিভাবে করা যায় ছোট, 2 দিয়ে ভাগ করলে 3 দুগুণ 6 2 হয়। দিয়ে ভাগ করলে তো 2 দুগুণ 6। অনেকবার ভাগ করতে 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 গিয়ে একদম ছোট হবে, অনেকবার নাকি। তাহলে একবারেই করা যায়, হ্যাঁ। এরকম একটা জিনিস শিখাইছিলাম আমি। 200 দিয়ে ভাগ করে দে। 200। না না, এরকম ভাগ করার কোনো দরকার নেই, একবারেই রেশিও বের হবে, এরকম একটা তথ্য আমি শিখাইছিলাম। যারা ছিলেন না বা ছিলেন সবাই একটু আবার শুনে নেন। আপনাদের কাছে কি ক্যালকুলেটর আছে, সাইন্টিফিক ক্যালকুলেটর, জি ভাই আছে। জি তা যারা সামনে আছে তারা একটু দেখে নেন, আর যাদের কাছে নাই শুনে নিতে পারেন। এই দুটোর মধ্যে ছোট কোনটা, 400 না 600, 400। তাহলে প্রথমে ক্যালকুলেটরে উঠান 400, ক্যালকুলেটরে 400 উঠান সবাই।
উঠাইছেন? জি এইবার ভাইয়া। দেখেন ক্যালকুলেটরের লেফট সাইডে উপর দিক থেকে নিচে 3 নাম্বার বাটন AB/C লেখা আছে। উপর দিক থেকে জি ভাইয়া। লেফট সাইডে একদম AB/C লেখা আছে, ওই বাটনটা একবার ক্লিক করবেন। করছি। এইবার বড় সংখ্যাটা লেখেন, মানে 600 লেখেন। লিখছেন? লিখছি। এবার ইকুয়াল চাপবেন একবার, তাহলে কি বেরোলো? 2 জি আর ভাইয়া। একটা দাগ দিয়ে 3, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি প্রথমে যে ছোটটা লিখছিলাম 400, তার জন্য 2 বের হয়েছে, আর পরে যে বড়টা লিখছি তার জন্য 3 বের হয়েছে। কখনোই বড়টা আগে লিখলে এরকম বেরোবে না, সবসময় ছোটটা আগে লিখতে হবে, ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এইটা হচ্ছে রেশিও 3:2, একবারেই বের হয়ে যাবে। যেহেতু ক্যালকুলেটর আমরা পরীক্ষার হলে ইউজ করতে পারবো, সেহেতু আমাদের অত কষ্ট করার আর দরকার নাই। এরপরে আমরা কি রেশিওটা পেয়ে গেলাম 3:2, এইটা 1 নাম্বার ওয়ার্কিং যারা বুঝলেন। আমি যদি 100টা অঙ্কের নাম্বার বলে দিই, আমি ড্যাম শিওর আপনারা সবাই 100টা অঙ্কেরই রেশিওটা করতে পারবেন। আমি কিন্তু 8টা ওয়ার্কিং শিখাতে পারলেই এটা বুঝবেন যে অধ্যায়ের আর কাজ নাই। কারণ 8টা ওয়ার্কিং যদি আপনি করতে পারেন, আর ব্যালেন্স শিটে একবার শুধু দেখবেন, একবার দেখলেই আপনারা সবাই পারবেন। তাহলে 8টা ওয়ার্কিং ইজ এ মেইন, আর ব্যালেন্স শিটে একবার দেখতে হবে। তাহলে এইটা আপনারা কিভাবে করবেন? এই এক একটা ওয়ার্কিং মনে করবেন আমি সবগুলো অঙ্কের জন্য করতেছি, এইভাবে শিখবেন। এবং যেটুক লেখা লিখছি প্রত্যেকটা অঙ্কের জন্য এই সেম লেখাটাই লেখেন, যেন নতুন কিছু এখানে আবার না ঢুকে যায়। আমি বিগত 8 মানে অনার্স কোচিংয়ে যত বছর ক্লাস নিয়েছি, ফোর্থ ইয়ারেরই ক্লাস প্রায় 8 বছর নিয়েছি। এই প্রত্যেকটা বছরেই আমি দেখছি একটা জিনিস, যখন অফলাইনে ক্লাস নিতাম, যে আমি যেটুক লিখছি এটুক তো লিখিনি, উল্টো আরো যেটা লিখি নাই সেটা যেন কোন জায়গা থেকে আবিষ্কার করে নিয়ে আসছে। তো আমি এটা নিষেধ করব, নিজেরা আবিষ্কার করা ভালো, কিন্তু যদি ভুলটা আবিষ্কার করেন তাহলে সমস্যা। এই জন্য আমি বলবো যে আপনি যেতটুক লিখছি এতটুকু লিখবেন, এর বেশি কিছু লিখবেন না, কমও লিখবেন না, এবং এইভাবে লিখবেন, এই স্টাইলে লিখবেন। আমরা ওয়ার্কিং 2 তে যাব। ওয়ার্কিং 2 এর নাম হচ্ছে ক্যালকুলেশন অফ কারেন্ট ইয়ার প্রফিট অবলিক লস। আচ্ছা, কারেন্ট ইয়ার মানে কি একটু বলেন তো? বর্তমান বছর। বর্তমান বছর বা চলতি বছর। আচ্ছা, আমি বলছি মানে কি, বলছেন ঠিক আছে। এখন যদি আপনাকে বলি যে কারেন্ট ইয়ার বলতে আপনি কি বোঝেন, মানে কি আর বলতে কি বোঝেন কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? বর্তমান বছর যেটা, এটা বলতে আপনি কি বোঝেন? হ্যালো, যে কেউ বলেন, সমস্যা নেই। কারেন্ট ইয়ার বলতে আমরা কি বুঝি? চলতি বছরে চলতি মুনাফা। বছর। আমি মুনাফা পর্যন্ত যাই নাই। আমি বলছি কারেন্ট ইয়ারের বাংলা মিনিং হলো চলতি বছর বা বর্তমান বছর। এই চলতি বছর বা বর্তমান বছর বলতে আমরা কি বুঝি, এটা কি জিনিস, এটা একটু ভেঙে চুরে যদি বলা যায় ব্যাখ্যা সহকারে আর কি, তাহলে এরকম দাঁড়াবে যে যে বছরের অঙ্ক করব আমরা, ওই বছরের শুরু থেকে শেষ পর্যন্ত যে সময়টা, এই সময়টাই হচ্ছে চলতি বছর, ঠিক আছে? জি ভাইয়া। ওকে। তো এই পুরো সময়ের আমি কি বের করব? হয় প্রফিট বের করব, না হয় লস বের করব। প্রফিটও বেরোতে পারে, লসও বেরোতে পারে। কার জন্য করব? এস এর জন্য করব। ক্লিয়ার? তাহলে আমরা সলিউশনে যাওয়ার আগে যদি উপর থেকে একটু তাকাই, একটু দেখেন তো, প্রফিট বা লস এস এর জন্য মাত্র এই দুটো ছিল। আমি যখন পড়েছিলাম তখনই খেয়াল করতে বলছিলাম, আবার একটু ক্লিয়ার করি, যেহেতু প্রথম অঙ্ক, যে এখানে বলেছে প্রফিট অ্যাজ অ্যাট 31/12/2012 3,500 টাকা, আর প্রফিট ফর 2013 হচ্ছে 2,000 টাকা। দুটো মিলে 5,500 টাকা এস এর ঘরে কি লেখা আছে? জি ভাইয়া। তাহলে এইখান থেকে এস এর কারেন্ট ইয়ার প্রফিট বের করতে হবে। তাহলে এখান থেকে এস এর কারেন্ট ইয়ার প্রফিট মানে কি? চলতি বছর। চলতি বছর মানে কি? 2013 সাল, আর 13 সালের প্রফিট দেওয়া আছে 2,000 টাকা, দেওয়া আছে। জি। সবাই কি বুঝছেন 13 সালের প্রফিট দেওয়া আছে কি নেই? যদি প্রফিট কারেন্ট ইয়ারের দেওয়া থাকে বা লস দেওয়া থাকে তাহলে কষ্ট কম,
আমি সরাসরি লিখে দেবো কারেন্ট ইয়ার প্রফিট সমান 2000 টাকা। কিন্তু দেওয়া না থাকে তখন একটু ঝামেলা আছে, সেটা বের করে নিতে হবে। সেটা সেরকম অঙ্ক যখন আসবে আমি তখন বুঝাবো। এখন যেহেতু সামনাসামনি পেয়ে গেছি, তাহলে এইটার জন্য আর কিছু করার দরকার নেই। তাহলে সরাসরি কি লিখে দেবো, কারেন্ট ইয়ার প্রফিট সমান সমান 2000 টাকা। সবাই কি বুঝছেন? জি ভাইয়া। ওকে, আমি যাব ওয়ার্কিং থ্রিতে। ওয়ার্কিং থ্রির নাম ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট অবলিক লস। কি নাম? ক্যাপিটাল প্রফিট। আমি এই 3 নাম্বার এবং 5 নাম্বারটা একসঙ্গে বুঝাবো, 3 এবং 5। 5-এর নাম কি? ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট অবলিক লস। এই 3 এবং 5 আমি এটা বুঝাবো একসঙ্গে। তো আমি একটা কাজ করতে পারি অবশ্যই। যেহেতু আমার দুটো আছে, দুটো আমি একবারে এখানে দেখাইলে বুঝতে পারবেন পাশাপাশি। ওকে, দেখেন 3 এবং 5 দুটো পাশাপাশি আমি দিয়ে বুঝাচ্ছি, দেখা যাচ্ছে না দুইটাই? জি ভাইয়া যাচ্ছে। ওকে, সবাই খেয়াল করেন। 3 নাম্বারের নাম হচ্ছে ক্যালকুলেশন অফ ক্যাপিটাল প্রফিট অবলিক লস, আর 5 নাম্বারের নাম হচ্ছে ক্যালকুলেশন অফ রেভিনিউ প্রফিট অবলিক লস। এই দুটো একটু মনোযোগ দিবেন। তো দুটোই দেখেন এস এর জন্য। দুটোই কার জন্য? এস এর জন্য। তো এই দুটো এস এর জন্য যখন করব, আমি প্রথমে অঙ্কের শুরুতেই বলে দিছিলাম যে আমরা সর্বদা 3টা প্রশ্নের উত্তর জানবো। যে কতগুলো শেয়ার কিনছে, এই উত্তরটা কি কাজে লাগছে না লাগে নাই? 1 নাম্বার জি ওয়ার্কিং এ লাগছে। ভাইয়া। 1 নাম্বার ওয়ার্কিং হ্যাঁ। কাজে লাগছে। 2 নাম্বার প্রশ্ন ছিল যে কতগুলো শেয়ার কিনছে, সেটা কত তারিখে কিনছে। কয় তারিখে কিনছিল? জানুয়ারি 1 তারিখ 2013-তে। এটা এখন কাজে লাগবে আমার। কারেক্ট। রাইট। তাহলে 3 নাম্বার এবং 5 নাম্বারের জন্য আমার এটা কাজে লাগবে। তাহলে মনে রাখতে হবে যে তারিখে শেয়ারটা কিনবে। আমি একটা উদাহরণ দিলে ভালো হতো। মনে করেন এটা 2024 সাল। আমি 24 সালের জানুয়ারি 1 তারিখে 1 খণ্ড জমি কিনেছি। যেদিন কিনলাম মানে যেদিন রেজিস্ট্রি করলাম, সেই দিন জমিতে গেলাম। জমিতে গিয়ে দেখি যে সেখানে একটা বড় গাছ আছে। তো আমার যেহেতু বাড়ি বানাতে হবে, আমি বড় গাছটা কেটে বিক্রি করে দিলাম। 50,000 টাকা বিক্রি হলো। বলেন, এই যে গাছটা বিক্রি করলাম, গাছটা কি আমি লাগিয়েছিলাম? না। এই গাছটা লাগিয়েছিল আগের মালিক। আমি গেলাম কেনার, মানে কেনার পর আমি মালিক হয়েছি বিদায় গাছ বিক্রি করে আমি টাকা পেয়েছি। তো এটা আমার লাভ না, এই 50,000 টাকা? জি ভাইয়া। তাহলে এই লাভটা কি এই জমি কেনার আগের লাভ না জমি কেনার পরের লাভ, বলেন তো? জমি কেনার পরে। আচ্ছা, এটা যদি জমি কেনার পরে হয়, তো মনে করেন আমি জমি কিনে সেখানে কুল চাষ করছি। কুল, তো সেখানে 100 কুল গাছ লাগিয়েছি। কুল গাছ থেকে কুল বিক্রি, মানে কুল হলো, ওই বছরে আমি কুল বিক্রি করে মনে করেন 20,000 টাকা পেয়েছি। তাহলে এই যে কুল গাছ থেকে আমি কুল বিক্রি করে ইনকাম করলাম 20,000 টাকা। বলেন তো এইটা আমার, এটাও তো লাভ নাকি? তাই জি এটা কি আমি জমি ভাইয়া। কেনার আগে লাভ করলাম না পরে লাভ করলাম? হুম? পরে। পরে। তাহলে আগেরটাও কি পরে ছিল আর এটাও কি পরে হলো? আগেরটা আগের লাভ। রাইট। মানে গাছটা তো আমি লাগাই নাই, গাছটা আগে থেকেই ছিল। মানে আমি যদি জমি কেনার আগে ওই লোক বিক্রি করে দিত, তাও সে 50 টাকা লাভ করতে পারতো, তো সে লোক বিক্রি করেনি।
আমি গিয়েই জমি থেকে গাছ কেটে বিক্রি করে দিলাম 50 টাকা লাভ, তার মানে ওইটা ছিল জমি কেনার আগের লাভ। মানে জমি কেনার আগে ওই লাভটা হয়ে আছে, আমি গিয়ে শুধু ফলটা ভোগ করছি। আর এই যে কুল লাগায়ে মানে আমি কষ্ট করে তার চর্চা করে বিক্রি করে লাভ করছি, এটা হচ্ছে জমি কেনার পরের লাভ। তাহলে আমি একটা সময় দেখালাম যে জমি কেনার তারিখ, এই জমি কেনার তারিখের আগে যত লাভ থাকবে সেটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট, অথবা লস হলে লস। আর জমি কেনার পরে যত লাভ হবে তাকে বলবে রেভিনিউ প্রফিট, অথবা লস হলে বলবো রেভিনিউ লস। আমি কি কথাটা বোঝাতে পারছি নাকি না বলেন? জি ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এখানে জমি কেনা বলতে আমি শেয়ার কেনাকে বোঝাচ্ছি, যে শেয়ারটা ক্রয়ের তারিখ ছিল জানুয়ারি 1 তারিখ 2000 কত 13। 13। তাহলে এই জানুয়ারি 1 তারিখের আগে এস কোম্পানিতে যত লাভ ছিল সেটা ক্যাপিটাল প্রফিট, আর এই শেয়ার ক্রয়ের পরে এস এর কোম্পানিতে যত লাভ হবে সেটা রেভিনিউ প্রফিট। আর লস হলে আমি লস বলবো। কথা কি ঠিক আছে? জি ভাইয়া। তাহলে এখন আমরা জানি যে জানুয়ারি 1 তারিখে শেয়ারটা কিনেছিল। আমাকে আপনারা বলেন জানুয়ারি 1 তারিখের আগে এস এর লাভ কত ছিল, আর জানুয়ারি 1 তারিখের পরে এস এর লাভ বা লস কত ছিল। দেখেন আমি বলেছিলাম প্রথমে এই এস এর মাত্র দুটো লাভ লস আছে অঙ্কের মধ্যে। কয়টা লাভ লস আছে? 2টা। 3500 আর আর 2000, দুটো মিলে 5,500 দেওয়া আছে। তাহলে এখানে প্রফিট দেওয়া আছে 31/12/2012 3,500 টাকা। আচ্ছা বলেন এই যে প্রফিটটা এটা কি জানুয়ারি 1 তারিখের আগের লাভ না পরের লাভ? আগে। আগের। মানে শেয়ার আগের ক্রয়ের লাভ। আগের লাভ না পরের লাভ? আগের আগের লাভ। লাভ। রাইট। তাহলে শেয়ার ক্রয়ের আগের হচ্ছে 3,500 টাকা, এইটা হলো ক্যাপিটাল প্রফিট। আর এই যে প্রফিট ফর 2013 2000 টাকা, 13 সালের প্রফিট মানে কি 13 সালের ডিসেম্বরের 31 তারিখের প্রফিট নাকি? তার জি মানে ভাইয়া। পুরো 13 সালের প্রফিট। এটা পুরো 13 সাল মানে কি জানুয়ারি 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত, এটা আগেই বলে আসছি। তার মানে এই 2000 টাকা আছে শেয়ার ক্রয়ের পরের লাভ, তাই তো? জি ভাইয়া। তাহলে জি শেয়ার ভাইয়া। ক্রয়ের আগে যেটা ছিল সেটা হচ্ছে ক্যাপিটাল প্রফিট। আমরা 3,500 টাকায় দেখেন এখানে লিখবো প্রফিট অন 31/12/2012 3,500 টাকা। আর নিচে সেইটা যোগ করে বসাইছি 3,500 টাকা। কিন্তু এখানে একটা কথা আছে। কথা কি, যদি শেয়ার ক্রয়ের আগে শুধু এই 3,500 না থেকে আমার আর অন্য কোনো লাভ থাকতো সেটাও কিন্তু এর সঙ্গে যোগ হতো। কেমন? সেটা হলো রিজার্ভ ফান্ড বা জেনারেল রিজার্ভ। রিজার্ভ ফান্ড বা জেনারেল রিজার্ভটা কি জিনিস? রিজার্ভ ফান্ড বা জেনারেল রিজার্ভটা হলো আমাদের প্রতিষ্ঠানে যখন লাভ হয় তখন কিছু টাকা সেইখানে জমা করে করে রাখা হয়। ঠিক আছে? তাহলে এই জমাকৃত অর্থ কিন্তু দেখা গেলো জমতে জমতে 4-5 বছরে অনেক টাকা জমে গেছে। তাহলে মনে রাখবেন জেনারেল রিজার্ভ বা রিজার্ভ ফান্ড হচ্ছে সবসময় বিগত বছরের লাভের অংশ, মানে বিগত বছরের লাভের টাকা। ঠিক আছে? তার মানে এটা ক্যাপিটাল প্রফিটের মধ্যে যাবে। তো এটা যদি থাকতো এখানে যোগ করতাম, ওটা যখন পাবো আমি অঙ্কে তখন আরো ভালো বুঝতে পারবো। এখন নাই, আমি এখানে করবো না, তাহলে শুধুমাত্র 3,500 টাকা পেয়েছি। এবার আসি রেভিনিউ প্রফিট বা লসের ক্ষেত্রে। একটু আগে বলেই দিলাম যে রেভিনিউ প্রফিট হয়েছে কত টাকা, 2,000 টাকা। কিন্তু আমরা অঙ্কে তো এটা আরো একবার লিখছিলাম, এটাই ছিল কারেন্ট ইয়ার প্রফিট, ছিল না? জি এটা ভাইয়া। কারেন্ট ইয়ার প্রফিট ছিল। তাহলে এইটা এই কথাটা মনে রাখতে হবে যে যদি শেয়ারটা বছরের শুরুতে ক্রয় করে তাহলে কারেন্ট ইয়ার প্রফিট আর রেভিনিউ প্রফিট সেম হবে। কি বলেছি? এটা লিখে রাখছি কিনা কোথাও? দেখ লিখে রাখি নাই, বাংলায় লেখা তো। তাহলে কি রাখবো, কি মনে রাখবো? যে যদি শেয়ারটা বছরের শুরুতে ক্রয় করা হয় তাহলে কারেন্ট ইয়ার প্রফিট আর রেভিনিউ প্রফিট কি হবে? কথা বলবেন? একই। মুক্তা, মুক্তা কই? মুক্তা তো কথা বলে না। তাহলে শেয়ারটা যদি বছরের শুরুতে ক্রয় করা হয় তাহলে ক্যাপিটাল প্রফিট আর রেভিনিউ প্রফিট, সরি কারেন্ট ইয়ার প্রফিট আর রেভিনিউ প্রফিট সেম হবে। তাই এখানে লিখতে দেখেন রেভিনিউ প্রফিট সমান সমান কারেন্ট ইয়ার প্রফিট ইকুয়াল টু 2,000 টাকা। বুঝতে অসুবিধা থাকলে বলেন। এইবারে তিন না। এবং পাঁচ 3 এবং 5 এই দুটোই তো প্রফিট, অথবা দুটোই লস হতে পারতো, সমস্যা নেই। এই দুটো প্রফিট কিন্তু এসের। দুইটা প্রফিট কার? এসের না? জি ভাইয়া। কিন্তু এসটা এখন শেয়ার বিক্রি করে দিছে।
এইচ কিনে নিছে না, তাহলে ওই রেশিও দ্বারা এখন ওই প্রফিট দুটো আমি দুইজনের মধ্যে ভাগ করে দিব। তাহলে এই যে 3,500 টাকা, এটা আমি দুইজনের মধ্যে ভাগ করব। শেয়ার অফ এইচ লিমিটেড, এইচ কত টাকা পাবে এখান থেকে? যেহেতু রেশিও ছিল 3:2, তাই এখানে আমি 3500 কে 3 দ্বারা গুণ আর 5 দ্বারা ভাগ করছি, কারণ 3 আর 2 এর যোগফল 5। তাহলে 2100 টাকা হলো। আর এস পাবে হচ্ছে 2 ভাগ, তার মানে 1400 টাকা। ডান দিকে একই ভাবে শেয়ার অফ এইচ লিমিটেড দিয়ে 2000 গুণ 3/5 1200 টাকা, আর এস এর হবে 800 টাকা। তাহলে কি এই পর্যন্ত বুঝতে পারছেন বলেন? জি ভাইয়া। এই জি হলো ভাইয়া। আমাদের অঙ্কের 4টা ওয়ার্কিং। এই 4টা ওয়ার্কিং খুবই গুরুত্বপূর্ণ, এর পরের গুলোও বুঝবেন, খুবই সহজে বুঝবেন, সমস্যা নাই। কিন্তু আপাতত এই 4টা ওয়ার্কিং নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আমি কিন্তু নেক্সট ক্লাসে ওই 5টা